কপি হোক, আমি বলতাম তো। দীপ্তিমান, নমস্কার, গুড ইভিনিং। আমি অয়ন, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আরজি কর বিতর্ক এখনো একেবারে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। কবে হবে বিচার? ধর্ষণ, খুন তরুণী চিকিৎসকের, তার বিচার? প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতি, কেন এর আগে তদন্ত হয়নি? আজকে সিট গঠন হয়েছে 15 সদস্যের। আরজি করে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আমরা বহু আগে দেখিয়েছি। এই ঘটনা ঘটার পরে পরেই আমরা দেখিয়েছি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কতটা দুর্নীতি। সিবিআই জিজ্ঞাসাবাদ করে চলেছে। আজকে 5 দিন হয়ে গেল। কি জানতে চাইছে, কি সিদ্ধান্তে আসতে চাইছে? আসলে কি জটিল হয়ে গেছে পুরো বিষয়টা? এই খুনের তদন্ত, ধর্ষণের তদন্ত জটিল করলো কারা, জটিল করলো কে? এই প্রশ্নগুলোই এখন দগদগে ঘায়ের মতো। আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ করে দেওয়া হলো সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে। আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে 7,000 মানুষ জমায়েত হয়েছিল আরজি করের সামনে 15ই অগস্ট মধ্যরাতে। সেই 7,000 মানুষ জমায়েত হলো, পুলিশ জানতে পারলো না? পুলিশ কি করছিল যখন তাণ্ডব চলছিল আরজি করের মতো হাসপাতালে, এমার্জেন্সি সহ বিভিন্ন জায়গায়? আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে সন্দীপ ঘোষ কি করছিলেন? সকালে দেহ দেওয়া হলো, রাত 11:45 গিয়ে এফআইআর হলো, কেন হাসপাতাল কর্তৃপক্ষ আগে এফআইআর রুজু করলো না? সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে ডাক্তারি পড়ুয়াদের, চিকিৎসকদের, তাদের নিরাপত্তা কি? আর তাই আজ একটা হাসপাতালে, আমি অন্তত সাংবাদিকতা জীবনে 26 বছর কোনো হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে এরকম দেখিনি। আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আরজি কর হাসপাতালে। আমার সঙ্গে রয়েছেন 3 জন বিশিষ্ট অতিথি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু এবং রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। আমরা 3 জনের কাছেই আসবো, তবে তার আগে আমি একবার আপনাদেরকে দেখাবো আজকে কি কি নির্দেশ দেওয়া হলো, কি বলা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিস্তারিতভাবে। শতপ্রণোদিত মামলা, শীর্ষ আদালতের শুনানি, সুপ্রিম কোর্টের নির্দেশ। আরজি কর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ। 9 অগস্ট হাসপাতাল থেকে দেহ উদ্ধার হয়। তারপর থেকেই দেশ জুড়ে তোলপাড়। এই ঘটনার তদন্তের মাঝেই গত 14 অগস্ট মাঝরাতে আরজি করের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। চিকিৎসককে খুন, ধর্ষণের পর থেকেই আন্দোলনে নামেন ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। বিচার চাওয়ার পাশাপাশি নিরাপত্তার দাবিতে তারা সরব। হাসপাতালে ভাঙচুরের পর এই দাবি আরও জোরালো হয়। এরই মাঝে শতপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশ, আরজি কর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। সিআইএসএফ এবং সিআরপিএফ 2 বাহিনী মোতায়েন করা যেতে পারে। কখন কোন বাহিনী মোতায়েন করা হবে সেটা কেন্দ্রের সিদ্ধান্ত। 9 অগস্ট আরজি করে সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। এ নিয়ে প্রধান বিচারপতি বলেন, অপরাধের নৃশংসতায় দেশ স্তম্ভিত। চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ করতে হবে। আরও একটা ধর্ষণের অপেক্ষায় বসে থাকতে পারি না। দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি করণীয় তা জানাবে টাস্ক ফোর্স। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এই দলে থাকবেন। 3 সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে ন্যাশনাল টাস্ক ফোর্স। আরজি করের ঘটনায় এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বলেন, ভয়ঙ্কর ঘটনা, কলকাতার হাসপাতালে যা হয়েছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন। এটা শুধু একজন মহিলার ধর্ষণ ও খুনের ঘটনা নয়, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা উদ্বেগে রেখেছে। দেশের জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতালে চিকিৎসকদের ডিউটি রুম বা রেস্ট রুম নেই, তাদের টানা 36 ঘন্টা কাজ করতে হচ্ছে। নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা দরকার। কর্মক্ষেত্রে মহিলারা নিরাপত্তা না পেলে সেটা তাদের মৌলিক সাম্যের অধিকার থেকে বঞ্চিত করা। প্রধান বিচারপতি এদিন জানতে চান, অপরাধ জানার পরেও অধ্যক্ষ কেন তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তখন বলেন, একথা সত্য নয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। প্রধান বিচারপতি জানতে চান, নিহতের বাড়িতে কে ফোন করেছিলেন, এফআইআর কখন হলো। কপিল সিব্বল বলেন, শুক্রবার রাত 11:45 এফআইআর হয়। এতে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, রাত 8:30টায় পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে, আর রাত 11:45 পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর। এরকম কেন হলো? খুনের সময় নিহতের পরিবার ঘটনাস্থলে ছিল না, তাহলে তখন হাসপাতাল কর্তৃপক্ষ কেন এফআইআর করেনি? কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা বলেন, মহিলা চিকিৎসকের দেহ নিয়ে পশুর মতো ব্যবহার করা হয়েছে। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা ব্যর্থ হচ্ছে, রাজ্যের ডিজিপিকে সরাতে হবে। রাজ্যে থাকা অন্য কোনো ডিজিকে দায়িত্ব দিক আদালত। পাল্টা কপিল সিবাল বলেন, কলকাতা পুলিশ রাজ্যের ডিজিপির আওতায় পড়ে না, তাহলে কেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? তখন প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, অধ্যক্ষ নিয়ে কি করছেন? চিকিৎসক খুনের ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন তাকে কেন অন্য মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হলো? আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিন সিবিআই থেকে স্ট্যাটাস রিপোর্টও তলব করেছে আদালত। গত 14 আগস্ট রাতে আরজি করে হামলা চালায় বহিরাগতরা, রীতিমতো তাণ্ডব চলে, একাধিক পুলিশ কর্মী জখম হন। এ নিয়ে বিচারপতি জে.বি. পার্দিওয়ালা বলেন, ভাঙচুর ঠেকাতে না পেরে হাসপাতালে কর্মীদের কাছে নিরাপত্তা চেয়েছে পুলিশ। এই পুলিশ নির্যাতিতার পরিবার বা হাসপাতালকে কিভাবে নিরাপত্তা দেবে? এই তত্ত্বেই আরজি করের নিরাপত্তায় আধা সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে 14 আগস্ট মাঝরাতে হাসপাতালে তাণ্ডবের ঘটনার তদন্তে সিট গঠন করল লালবাজার। 15 সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। নিউজ 18 বাংলা। আমি প্রদীপ্তর কাছে আসব। একসময় আরজি করের মেডিকেল সুপার মানে অ্যাসিস্ট্যান্ট সুপার আখতার আলী, তিনি অভিযোগ করেছেন এই সন্দীপ ঘোষ মেডিকেল মাফিয়া। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? না হলে এই সন্দীপ ঘোষের ক্ষমতা হলো কি করে? শনিবারে এই ঘটনা জানাজানি হওয়ার পরেও দেওয়াল ভাঙা হলো চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলের পাশে। এখানে প্রশ্ন উঠছে যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আসছে, এবং এই ভদ্রলোক সন্দীপ ঘোষ এতটাই বেড়ে উঠেছিলেন যে এই ধরনের ঘটনা, ড্রাগ র্যাকেট, সেক্স র্যাকেট, এই সবও নাকি চলতো ওখানে, এরকমটা অভিযোগ। কেউ কেউ মনে করছেন যে এইগুলো জেনে ফেলাতেই হয়তো ওই তরুণী চিকিৎসককে প্রাণ দিতে হয়েছে। প্রদীপ্ত, দেখুন, আমি বলবো যে এই সময় এই সন্দেহগুলো যতটা কম করা যায় ততটা ভালো, পার্টিকুলারলি এই মৃত্যু নিয়ে এই সন্দেহর কন্টেস্ট। বাকি যেগুলো হচ্ছে হোক, তাতে অসুবিধা নেই, কারণ যে কোনো মানে শান্তি স্থাপনের জন্য যে কোনো সময় এই ধরনের চিন্তা ভাবনাগুলো থেকে কিছুটা বিরত হওয়া খুব জরুরি বলে আমার মনে হয়েছে, এবং কিছুটা ক্ষেত্রে অবশ্যই তদন্তের উপর ভরসা রাখার জায়গাটাও রয়েছে। আলী আক্তার বা আক্তার আলীর যে কমপ্লেন, সেই কমপ্লেন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন তদন্ত চলছে, তোমরা জানো দাদা, এবং একই সঙ্গে আজকেও আক্তার আলীকে স্বাস্থ্য ভবনে ডেকে নেওয়া হয়েছে, সেটাও জানো। কোথাও যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, অন্যায় হয়ে গিয়ে থাকে, এটা 3 ভাবে শোধরানো যায়। 1, আদালতের রায়, সিবিআই এর তদন্তে; 2, মানুষের রায়; আর 3, রাজ্য সরকার যদি সেটা নিজে করতে পারে। ফলে 3টে অপশনই খোলা আছে, সেগুলো নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের শুধু একটাই অ্যাপিল, সেটা হচ্ছে যে জনমানসে
ডাক্তারদের নির্ভরতার যে জায়গাটা আছে সেই নির্ভরতার জায়গাটা যাতে খুব পরিষ্কারভাবে থাকে, ডাক্তাররা তাদের কাজকর্মে ফিরে আসুন, যেটা আজকে সুপ্রিম কোর্টও বলেছে। সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে এই শুনানি শুধুমাত্র না, এখানে আরজি করের পড়ুয়ারা বলছেন, আন্দোলনকারীরা বলছেন আমরা ফিরে আসবো কি করে, আমরা ফিরে এসে তো বাড়িতে বসে থাকবো না, আমাদেরকে তো কাজ করতে হবে। কিন্তু সিবিআইও মনে করছে যে একাধিক অভিযুক্ত থাকতে পারে এই খুনের সঙ্গে জড়িত, ধর্ষণের সঙ্গে জড়িত। তারা তো ঘুরে বেড়াচ্ছেন আরজি করের ভেতরে বাইরে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এখনো সিবিআই এর তরফ থেকে এরকম কোনো বক্তব্য কোথাও পেশ হয়নি দাদা। 2 নম্বর, একই সঙ্গে আরজি করের একটা ডাক্তারদের একটা ভিডিও তোমরা দেখেছো, যেখানে হিন্দিতে তারা বক্তব্য রাখছেন এবং বলেছেন যে কিভাবে কি কি গুজব ছড়ানো হচ্ছে, এবং ডাক্তাররা একই সঙ্গে যে অভিযোগ করেছেন, যে দাবি জানিয়েছেন, তার মর্যাদা দেওয়া হয়েছে, যথার্থ মর্যাদা দেওয়া হয়েছে। সেই কারণেই সুপ্রিম কোর্টও আজকে এই ব্যবস্থাপনা করেছেন। শুধু তাই নয়, তারা কিন্তু বলেছেন পুরো দেশব্যাপী এই সুরক্ষার ব্যাপারটা। এবং তোমার মাথায় রাখতে হবে, ঠিক এখন থেকে 20 ঘন্টা আগে সেন্ট্রাল গভর্নমেন্টের স্বাস্থ্য মন্ত্রক 25% এনহ্যান্সমেন্ট করেছে এই ফোর্স ক্ষেত্রে, ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে, সিকিউরিটি ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে পুরো ভারতব্যাপী। ফলে এটা কিন্তু শুধু আরজি করের একটা বড় সমস্যা, যেমন তেমনই পুরো ভারতব্যাপী এই সমস্যা রয়েছে বলেই কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর মন্ত্রক 25% এনহ্যান্সমেন্ট। এইটা গোটা দেশে এই সমস্যা কিভাবে দেখছেন দীপ্তিমান বসু? কারণ আজকে মহারাষ্ট্রের থানের বদলাপুরে একটা ইনসিডেন্ট উঠে এসেছে। দুজন পড়ুয়া, একেবারে নার্সারি, তাদেরকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল এক সাফাই কর্মীর বিরুদ্ধে। তোলপাড় উত্তাল বদলাপুর, এবং সেখানে ওরকম পাথর ছোড়া থেকে আরম্ভ করে একই অভিযোগ এসেছে। এফআইআর দেরি করে করা হয়েছে, পুলিশ অ্যাকশন নিয়েছে দেরি করে। এই সব একই রকম অভিযোগ। তাহলে কি গোটা ভারতেরই প্রবলেম হিসেবে, না পশ্চিমবঙ্গ সরকারের প্রবলেম হিসেবে দেখা হবে? না, পশ্চিমবঙ্গের বিষয়টা আর ভারতবর্ষের অন্যান্য জায়গার বিষয়টা একটু আলাদা আছে। তার কারণ হচ্ছে, দেখো অয়ন, আজকে আমাদের এই যে মানুষের একটা আউটবাস্ট হয়েছে, মানুষের যে একটা রাগের যে বহিঃপ্রকাশ হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র এই ঘটনার প্রেক্ষিতে হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের যে একটা চেপে দেওয়ার যে কৌশল, সেই কৌশলটা যতটা ওপেন হয়েছে, যতটা উন্মুক্ত হয়েছে, তারপর থেকে মানুষের রাগ, দুঃখ, বহিঃপ্রকাশটা অনেক বেড়েছে। আচ্ছা, আমরা যারা তোমার মতন যারা দীর্ঘদিন আন্দোলন পর্যালোচনা করছো, বা আমার মতন আমরা যারা দীর্ঘদিন আন্দোলন করছি, আমরা এটা জানি যে একটা সুশৃঙ্খল আন্দোলনে কয়েকটি দুষ্কৃতি একটা মূল হিসাবে সব জায়গাতে, একদম সমস্ত জায়গাতে। এই যে প্রায় 10,000 লোকের একটা সুশৃঙ্খল যে আরজি করে একটা অবস্থান চলছিল, সেখানে তুমি যদি সত্যি করে দেখো অয়ন, এই জায়গায় কি সত্যি সত্যি 7,000-7,500 লোকের মব ছিল, যে মবটা ওই হসপিটাল ভেঙেছে? আমি সেদিনকে সারাক্ষণ টিভিতে চোখ রেখেছি। আমি কখনোই সেই সংখ্যাটা, আমার দীর্ঘদিন আন্দোলন করার অভিজ্ঞতা আছে, সেই 2005 সাল থেকে এই আন্দোলনের মধ্যে আছি, ওই সংখ্যাটা কোনোভাবেই 100 থেকে 150-র বেশি না। এখন সেই ক্ষেত্রে পুলিশ কেন নিষ্ক্রিয় থাকলো? আমরা দেখেছি, তোমাদের টেলিভিশনেই দেখিয়েছে, যে র্যাফের ড্রেস পরা, যার পুরো বুলেট প্রুফ জ্যাকেট পরা, হাতে কাদানা গ্যাসের সম্ভার দিয়ে একটা বিশাল বাহিনী দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, পিছনের দিকে, আরজি করের পিছনের দিকে। অথচ এমার্জেন্সি লুটতরাজ হয়ে গেল, ভেঙে গেল, এবং 100 থেকে 150 লোক এই কাজটা করেছে। এই কাজটা কখনোই 7,000-10,000 লোক করেনি। হ্যাঁ, যখন ব্যারিকেডটা ভেঙেছে তখন একটা অনেক লোকের একটা সেখানে একটা ভূমিকা ছিল, কিন্তু ব্যারিকেড ভাঙার পর কিন্তু যে লোকগুলো ভাঙতে গেছে, সেই সংখ্যাটা কোনোভাবেই 100 থেকে 150 লোকের বেশি নয়। এটা আমরা দীপ্তিমান, যদি 7,000-8,000 লোক আরজি করের ভেতরে ঢুকতো, আরজি করের বিল্ডিংটাই থাকতো না। এক্স্যাক্টলি। তাহলে এই 100-150 লোককে কন্ট্রোল করার মতন ক্ষমতা কি ছিল না? ক্ষমতা ছিল, কিন্তু পুলিশ সেদিনকে সেটা করেনি। করেনি বলেই একটা টার্গেট ওদের মিস হয়ে গেছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, প্রদীপ তো মাথা নাড়ালে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে নিজে বলেছেন, ওই যে 3rd ফ্লোর আর 3 তলা, এটা ওদের গুলিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আছে এই যে 3rd ফ্লোর আর 3 তলা গুলিয়ে গেছিল বলেই তার অব্যবহিত পরে, কয়েকদিন পরে, না একদিন পরে সম্ভবত, বাথরুম ভেঙে ফেলা। একদম সোমবার আমরা খবরটা পেয়েছি পরে, কিন্তু সোমবার অর্ডার দিয়ে বাথরুম ভেঙে ফেলা হচ্ছে। বাথরুম নয়, শৌচাগার বানানো হচ্ছিল বলা হচ্ছিল, রেস্টরুম বানানো হচ্ছিল বলা হচ্ছিল, চেস্ট মেডিসিন বিভাগের দেওয়াল ভাঙা।
হুম। আজকে প্রদীপ্ত যে কথাটা বলছে না যে সিবিআই এখনো কিছু বের করতে পারেনি, অয়ন তোমরা বের নিশ্চয়ই করতে জানবে, পারেনি, যারা বলেনি, প্রেস বলেছি। যারা প্রেসের সঙ্গে যুক্ত, যারা সাংবাদিকতা করেন, তাদের কাছে নিশ্চিতভাবে খবর আছে যে সিবিআই কি কি ধারণা করছে, কি কি হ্যাঁ, তদন্তে একদম এখনো অব্দি একদম উঠে এসছে। একদম। এখনো অব্দি উঠে এসছে যে হ্যাঁ। তাকে আদৌ সেমিনার রুমে খুন করা হয়নি, তাকে ধর্ষণ করা হয়েছিল আমি যশোর আসছি রুমে। দীপ্তিমান, এই যে ধামাচাপা দেওয়ার বিষয়টা তুমি তুললে, আমি প্রদীপ্তর কাছে যাব। ধামাচাপা দেওয়ার বিষয়টা বারবার বিভিন্ন সময় উঠে আসছে, অভিযোগ হচ্ছে। আচ্ছা, সেই জন্যই কি এই